তাহলে রনি ও হচ্ছে তোর ছোট বোন? রাহাতের কথায় আজরিনের মুখে হালকা বিস্ময়। রাহাত আজরিনকে হাসি মুখে বলে ওঠে, ভালো আছো? আজরিন মৃদু স্বরে বলে, জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার বোনও তোমার বয়সী, তোমার সাথে অ্যাডমিশন দেবে এবার। এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, তোমার ইউনিটেরই। আশা করি তোমাদের খুব তাড়াতাড়ি পরিচয় হবে। রাহাতের কথায় আজরিন মলিন হাসে। এরপর রাত রনিকে উদ্দেশ্য করে বলে, তোর বোন তো খুব মিষ্টি করে কথা বলে, দেখতেও চমৎকার, কিন্তু তোদের তো চেহারায় কোনো মিল নেই। রনি হেসে বলে, আহারে, আমি কি দেখতে খারাপ? আর আমার বোন মিষ্টি করে কথা বলে কিভাবে বুঝলে? ও তো দুটো বাক্য কথাও বলতে পারে না। রাত হেসে ওঠে, সাথে রনির কাঁধে হাত রেখে মজার চলে বলে, তোর বোনকে আমার ছোট ভাইয়ের বউ বানিয়ে নেব। এ কথা শুনে রনির মুখ সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। হয়তো একটু আগে গড়ে ওঠা সম্পর্কটার টানে সে বলে ওঠে, তোমার বোনও আমার বোনের বয়সী বললেও না ওকে আমার কাছে বিয়ে দিবে? তারপর ভাববো তোমার ভাইয়ের জন্য আমার বোন ঠিক হবে কিনা। রাত রনির কাঁধে দুটো থাবা দিয়ে বলে, দূর বেটা, মজা করছিলাম। রনি জোকানের মতো হেসে বলে, আমিও মজা করছি। এরপর আজরিনকে উদ্দেশ্য করে বলে, চল বোন, গাড়িতে বসবি। আজরিন গাড়িতে উঠে পড়ে, কিন্তু রাতের কথায় অমিতের কোনো প্রতিক্রিয়া না দেখে আজরিনের ভেতরে ঝড় বয়ে যায়। উনি কিছু বলল না, একটা কথাও না? ছেলেটা আমাকে নিজের ভাইয়ের বউ করবে বলেছে, তাও উনি কিছু বললেন না। এটাও না যে আমি ওনার স্ত্রী। কিছুটা কথা বলে অমিত এসে গাড়িতে বসে। রনি গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে থাকে বাড়ির উদ্দেশ্যে। আজ আজরিন এসব ভাবতে ভাবতে সারা রাস্তা আনমনা ভাবে পার করে। অমিতের এ কাজে আজরিন বাড়ি ফিরে ওয়াশরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। নিজের মনকে সামলানোর জন্য ভাবে, হয়তো উনি ঠিক সময়ে কিছু বলতে পারিনি, এমন তো হতে পারে। কথায় কথা ওনার সুযোগ হয়ে ওঠেনি। এভাবে নানা অজুহাতে আজরিন নিজেকে শান্ত করার চেষ্টা করে। অনেকক্ষণ সময় পর আজরিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অমিতের আজরিনের চেহারা দেখে না বোঝার বাকি থাকে না যে মেয়েটা এতক্ষণ ওয়াশরুমে কেঁদেছে। সাথে এটাও বুঝেছে মেয়েটার কান্নার কারণ হয়তো কোথাও না কোথাও সে। তবু নিজের ইগোর কাছে সে হার না মেনে এমন ভাব করে যেন তার চোখে কিছুই ধরা পড়েনি। আজ আজরিনের কোচিংয়ে প্রথম দিন। অমিত সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত ভার্সিটিতে ক্লাস নিয়ে বাসায় ফিরে এসেছে মাত্র। বাড়ি ঢুকতেই জাহানার বিবি তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তুই তো আজ সারাদিন বাড়িতেই আছিস। আজ আজরিনের কোচিংয়ের প্রথম দিন, ওকে তুই দিয়ে আস না। মায়ের আদেশ অমিত অগ্রাহ্য করতে পারে না। মায়ের কথায় হালকা বিরক্ত হলো সে কিছু না বলে মাথা ঝাঁকায়, তবে মনে মনে ভাবে, তুমি রেডি হয়ে থেকো, মা বলেছে আজ যাতে আমি তোমায় কোচিংয়ে দিয়ে যাই। সে এক বাক্যে আজরিনের মনে যেন রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াতে শুরু করে। আর তার আজ কোচিংয়ের প্রথম দিন, আর অমিত আজ তাকে নিয়ে যাবে। এই ভাবনায় যেন সারা গায়ে এক অন্যরকম মধুর শিহরণ টের পায়। বাইরে তখন রোদ, হালকা হলেও বাতাসটা যেন অন্যরকম। অমিত গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। চোখটা মাঝে মাঝে বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর আজরিন বের হয়। অমিতকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আজরিন খানিক অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা কি বাইকে করে যাব? অমিত একটু ঠোঁট বাঁকিয়ে বলে, দেখে কি তাই মনে হচ্ছে না? তোমার কি কোনো সমস্যা আছে? আজরিন ধূসর স্বরে বলে, না, সমস্যা কেন থাকবে? অমিত হেলমেট বাড়িয়ে দেয়। তাহলে এটা পরে নাও। হেলমেট পরে নিলেও আজরিন বেলটা কিছুতে লাগাতে পারছে না। বাইক মিররে চোখ রাখতেই অমিত সেটা দেখে আর দাম্ভিক স্বরে বলে, না পড়তে পারলে আমার সামনে এসে দাঁড়াও। আজরিন কিছু না বলে ধীরে সামনে গিয়ে দাঁড়ায়। অমিত তার খুব কাছে এসে নিঃশব্দে বেল্ট লাগিয়ে দেয়। মুহূর্তটা অদ্ভুত নিঃশব্দ, তবু তাতে যেন অনেক কথা লুকানো। হেলমেট পরা আজরিন বাইকে উঠে বসে পড়ে চুপচাপ একটু দূরে। বাইক ছাড়ার আগে অমিত বলে, কাঁধে হাত রেখে বসো, না রাখলে পড়ে যাবে। আজরিন প্রথমে দ্বিধায় পড়ে, তারপর ধীরে কাঁধে হাত রাখে। ভেতরটা কাঁপে, তবু মুখে এক অপূর্ব হাসি। বাইক চলছে।
আর বাইকের পেছনে বসে থাকা আজরিনের মনে হঠাৎ একটা গান বেজে ওঠে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সেভাবে আজ এই গানের প্রতিটা শব্দ তার হৃদয়ে সত্যি হয়ে বাজছে। কোচিং সেন্টারে পৌঁছে গেলে অমিত নিজের হেলমেট না খোলার সিদ্ধান্ত নেয়। কেউ চিনে ফেলবে বলে আজিনের হেলমেট খুলে দিতে দিতে অমিত বলে, তাহলে তুমি যাও। আজিন একটু থেমে জিজ্ঞেস করে, আপনি কি করবেন? আমি বাসায় ফিরে যাব। আজিন সংকোচ বোধ করে অমিতকে উদ্দেশ্য করে আবার বলে, তাহলে কোচিং শেষে আমি কিভাবে বাসায় ফিরবো? আমি বাসায় গিয়ে রনিকে পাঠিয়ে দেব। কথাগুলো আজিনের ভেতরটা হালকা খচখচ করতে থাকে। সে কিছু না বলে এগিয়ে যায়। হঠাৎ পিছন থেকে অমিত ডেকে বলে, এই মেয়ে শোনো। আজিন পিছনে তাকায়। অমিত বলে, এদিকে আসো। ধীরে ধীরে সে ফিরে আসে। বিনয়ী স্বরে বলে, আমার নাম আজরিন, আর যদি এই নামটা ভুলে যান তাহলে মীরাও ডাকতে পারেন। অমিত অপরাধীর স্বরে বলে, সেটা না, শোনো, যেটা বলার ছিল, রনি যেহেতু কোচিং সেন্টারে তোমায় ওর ছোট বোন বলে পরিচয় করিয়ে দিয়েছে, তুমি বরং টিচার স্টুডেন্ট সবার কাছে সেই পরিচয় থেকো। দেখো, এখন যদি তুমি আলাদা অন্য পরিচয় দাও তাহলে ব্যাপারটা দৃষ্টিকটু লাগবে। আজরিন মাথা নিচু করে সম্মতি জানায়। ধীরে পা ফেলে কোচিং সেন্টারের পানি হেঁটে যায় আর যেতে যেতে ভাবে, উনি কি আমায় নিজে স্ত্রী বলে পরিচয় দিতে সংকোচ বোধ করেন? উনি কি করে জানলেন রনি ভাইয়া আমায় কোচিং সেন্টারে বোন বলে পরিচয় দিয়েছে? একটু ভেবে আজরিন আবার নিজেকে বলে, হয়তো রনি ভাইয়াই বলেছে উনি যে আমায় কোচিং সেন্টারে বোন বলে পরিচয় দিয়েছে। কী সব ভাবছি আমি, হয়তো বিষয়টা এরকমই হবে। তবুও কেন যেন মনে হচ্ছে আজ এই ছোট বোন পরিচয়ের আড়ালে কোনো অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে আছে। এসব ভাবতে ভাবতে আজিন ভিতরে ঢুকে পড়ে। অমিত তখনও দাঁড়িয়ে থাকে বাইকের পাশে, হেলমেটের ভিতরে মুখটা ঢাকা। কয়েক ঘন্টা পর কোচিং শেষে বেরিয়ে আসে আজিন। দেখে রনির রাহাতের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রাতের মুখ স্পষ্ট দেখা গেল। রনিকে সে পেছন দিক থেকে দেখে। হঠাৎ রাহাতের নজর পড়ে গুটি গুটি পায়ে হেঁটে আসা আজরিনের পানে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলে ওঠে, ওই তো তোর বোন চলে আসছে। এই কথা শুনে পেছনে ফিরে তাকায় রনি। তখনই আজিন অবাক হয়ে দেখে যাকে সে এতক্ষণ রনি ভেবেছে সে আসলে অমিত। আজিন কাছে এসে বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, আপনি এখনো যাননি? অমিত শান্ত স্বরে বলে, চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি ভিতরে যাওয়ার পরও ওর বোনকে নিয়ে আসে। কথা বলতে বলতে দেখি তোমারও বের হওয়ার সময় হয়ে গেছে, ভাবলাম তোমায় সঙ্গে করে নিয়ে যাই। আজরিন মৃদু হেসে এবার রাহাতের পানে তাকিয়ে বলে, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। কথাটা শেষ করে রাহাত সামনে তাকিয়ে বলে, এই তো, আরে আমার বোনও চলে এসেছে। মেয়েটি কাছে আসতে রাহাত তার বোনকে বলে, এই কাল রাতে তোকে যে রনির বোনের কথা বলেছিলাম না, এই সে। হাসি মাখা মুখে মেয়েটা আজিনের পানে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি ঐশী। আজিন হেসে উত্তর দেয়, আজরিন হুসাইন। কিছুক্ষণ প্রাণবন্ত আলাপের পর ঐশী ব্যাগ থেকে মোবাইল বের করে আজিনের নাম্বার চায়। আজরিন হঠাৎ থমকে যায়। মোবাইল নেই তার কাছে। চোখে মুখে এক ধরনের অপ্রস্তুতি। শেষে বলে, আসলে আমার নতুন মোবাইল নম্বর এখন মুখস্থ হয়নি, তুমি বরং তোমার নম্বরটা দাও, আমি লিখে নিচ্ছি। না, ব্যাগ থেকে খাতা বের করে নাম্বারটি লিখে নেয় আজিন। বিদায় দিয়ে সবাই যার যার গন্তব্যের পানে বেরিয়ে পড়ে। বাইক নিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পর অমিত হঠাৎ আজিনকে জিজ্ঞেস করে, তোমার মোবাইল আছে? আজিন কিছুটা চুপচাপ থেকে বলে, না, তাহলে ঐশীকে মিথ্যে বললে কেন? আজিন সপ্রতিভ হেসে বলে, মিথ্যে না, আমি তো মায়ের বা সুরাইয়া আপুর মোবাইলের কথা বলেছি। ওনাদের মোবাইল তো আমার কাছে নতুনই, তাই বলেছি মোবাইল নতুন। ওনাদের নম্বর আমার মুখস্থ নেই, তাই বলেছি নম্বর মুখস্থ নেই। মিথ্যে হলো কি করে? ওর সাথে যোগাযোগ করার দরকার হলে ওনাদের মোবাইল থেকেই করব। আজিনের যুক্তিতে অমিত নির্বাক। কিছু দূর যাওয়ার পর
আজিন খেয়াল করে রাস্তাটা বাসার দিকে না, অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এটা তো বাসায় ফেরার রাস্তা না। অমিত চুপচাপ বাইক চালিয়ে যায়। একটু পর একটি বড় মার্কেটের সামনে থামে। নেমে পড়ো। আজরিন বিমূঢ় হয়ে বাইক থেকে নেমে চারপাশ একবার চোখ বুলিয়ে দেখে নেয় আর বলে, আমরা এখানে কেন আসলাম? অমিত কথা বলে না, নিজের হেলমেট খুলে বাইকে রাখে, তারপর আবার আজরিনের হেলমেটও খুলে বাইকে রাখে আর আজরিনকে বলে, আমার সাথে আসো। এটা বলে অমিত পাশে থাকা মোবাইলে বড় একটা শোরুমের ভেতরে আসে। আজরিনও তার পেছন পেছন আসে। আজরিন অমিতকে বলে, আমরা এখানে কেন আসলাম? মোবাইলের দোকানে মানুষ আর যাই হোক ঘুরতে আসে বলে আমার মনে হয় না। অমিতের দাম্ভিক প্রতিবাক্য। অমিতকে ভেতরে আসতে দেখে শোরুমের একটা ছেলে তাকে উদ্দেশ্য করে হাস্যময় মুখ নিয়ে বলে ওঠে, আরে ভাই, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। ছেলেটির সাথে অমিত একটু কথা বলার পর ছেলেটি অমিতকে বলে, মোবাইল দেখতে এসেছেন? অমিত বলে, মোবাইল দেখতে না, কিনতে এসেছি। ছেলেটি হাসি দিয়ে বলে, ওই একই হলো। আর চারপাশটা দেখতে ছিল। অমিত আজিনকে বলে, দেখো কোন মোবাইলটা নিবে। আজিন বিস্ময়ী হয়ে বলে, আমায় বলছেন? কেন, তুমি ছাড়া আর কেউ আছে এখানে? আজিন বলে, আপনি আমার জন্য মোবাইল কিনতে এখানে আসছেন? অমিতের এই প্রশ্নে নীরবতার উত্তরে আজিন বুঝতে পারে তার জন্য মোবাইল কিনতে এসেছে। আজিন আর কথা না বাড়িয়ে বলে, আমার মোবাইল সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি ইচ্ছে মতো কিনে দিলেই হবে। ছেলেটি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমি আপনাকে আগে থেকেই চিনি। যদি আপনি বলেন, আমি একটা ভালো দেখে মোবাইল আপনাকে দেখাচ্ছি, তবে প্রাইস 70+ হবে। প্রাইস সমস্যা না, মোবাইল ভালো হওয়া নিয়ে কথা। তুমি মোবাইল দেখাও। আজিন অমিতকে মৃদু চাপা স্বরে বলে, এত দাম দিয়ে মোবাইল? আমার এত দামি মোবাইল চাই না। অমিত আজিনকে বলে, আমি মোবাইল কিনে দিতে এসেছি নিজের ইচ্ছায়, তোমার মতামত নিয়ে আমি এখানে আসি নাই। এখন নিশ্চয়ই মোবাইলের প্রাইস বেশি না কম হবে সেটাতেও তোমার মতামত নিব না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। ছেলেটি মোবাইলটার কালেকশন বের করে, কালো প্যাস্টেল পাউডার পুলো। অমিত 3টা থেকে একটা মোবাইল নিয়ে মোবাইলটার ক্যামেরা হতে সব কিছু ভালোভাবে দেখে নেয়। মোবাইলটি তার ভালো লাগে। সে আজিনকে বলে, এখান থেকে কোন কালারটা নিবে? তোমরা মেয়েরা তো সব কিছুতেই কালার খোঁজো। আজিন নীরব দর্শক হয়ে মোবাইলগুলো দেখে। প্যাস্টেল কালারটা অমিতকে দেখিয়ে দেয়। মোবাইলটি কেনার সব রুলস শেষ করে তার শোরুম থেকে বের হয়ে আসে। তখন আজিনের নজরে পড়ে দূরে সেই ফুচকার দোকানে। ফুচকার দোকানটি দেখে আজিন চিত্ত চাঞ্চল্য স্বরে বলে ওঠে, ফুচকার দোকান? আশঙ্কিক আজিনের এভাবে বলাতে অমিত আজিনের দিকে বিস্ময়কর হয়ে তাকায়। আজিনেরও নজর পড়ে অমিতের দিকে, দেখে অমিত তার দিকে তাকিয়ে আছে। অমিতের চাহনিতে আজিনের চিত্ত চাঞ্চল্য চেহারাটা নিমিষে ফ্যাকাশে হয়ে যায়। তারা দুজনেই বাইকের কাছে চলে যায়। অমিত বাইকে উঠে গিয়ে আজিনকে বলে, ফুচকা খাবে? চেহারায় হ্যাঁ বোধক ভঙ্গি থাকা সত্ত্বেও আজিন মুখে বলে, না, আমি বলছি। অমিত বলে, চেহারা তো স্পর্শ বলছে খেতে চাও। ওইদিকে ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে খাবে, চলো। আজিন একগুঁয়ে স্বরে বলে। না। অমিত বিস্ময়কর স্বরে বলে, না মানে? আমি রেস্টুরেন্টে খেতে চাই না, খেলে এখান থেকে খাবো, তা না হলে না। এই রাস্তার পাশের দোকানটা থেকে খাবে। তুমি জানো এই দোকানগুলোতে খাবারে মশলা থেকেও ধুলোবালি বেশি। আপনি জানেন না তাহলে? এসব ধুলাবালির কারণেই তো রাস্তার পাশের ফুচকার দোকানগুলো এত জনপ্রিয়। নামি দামি রেস্টুরেন্ট থাকে বিলাসিতার ছোঁয়া, আর রাস্তার পাশের ফুচকার দোকানগুলোতে থাকে মায়া ভালোবাসার ছোঁয়া। খেলে আমি পেট খারাপ হলে তখন বুঝবে, এখন ওঠো। আজিন বাইকে উঠে বসে পড়ে। অমিত ফুচকার দোকান থেকে কিছুটা দূরে বাইক থামায়। আজিনকে বলে, যাও। আজিন বাইক থেকে নেমে অমিতকে বলে, কত টাকার খাবো? আমি জানি কেমনে তুমি কতটুকু খাবে বা খেতে পারবে। আপনি খাবেন? তোমার আমায় দেখে মনে হয় আমি এসব খাই? আজিন বিনয়ী স্বরে বলে। না, তবু জিজ্ঞেস করলাম। এটা বলে আজিন চলে যায়। অমিত বাইক থেকে নেমে
বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করতেছিল। অমিত মোবাইল স্ক্রল করার পাশাপাশি আর চোখে আজিনের ফুচকা খাওয়া দেখে আর নিজেকে নিজে বলে, কিভাবে খাচ্ছে দেখো, এ তো দেখি বোনের পুরো উল্টো। বোন তো নামি দামি রেস্টুরেন্ট ছাড়া কখনো অন্য কোথাও ডেটেও যেত না, আর একে দেখো কিভাবে এই রাস্তার ধুলোবালি মাখা খাবার খাচ্ছে। পেট খারাপ হলে তারপর বুঝবে। অনেকক্ষণ ধরে অমিত আজিনের আনলিমিটেড ফুচকা খাওয়া দেখে, কিন্তু এবার আসে নিজেকে ধরে রাখতে পারে না। দৃঢ় পায়ে আজিনের কাছে যায়, বলে, তোমার ফুচকা খাওয়া হয়েছে, অনেক তো খেলে, এবার বাড়ি চলো। মনে হয় না আজ তোমার পেট খারাপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে। তাতে ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, কত হয়েছে মামা? তারপর ওয়ালেট থেকে টাকা বের করে দিয়ে দেয়। আজরিনের হাত ধরে তাকে নিয়ে পা পাড়ে বাইকের পানে, আর আজরিন বলতে থাকে, একটু পানি তো খেতে দেন। অমিত কোনো কথা না বলে আজরিনকে বাইকের কাছে এনে দাঁড় করিয়ে ক্রুদ্ধ স্বরে বলে, ফুচকা খেয়েছো, কিছু বলি নাই, তুমি আবার এখানকার পানি খেতে চাচ্ছ? চুপচাপ এখানে দাঁড়াও। তুমি জানো এখানকার পানিতে কতটা জীবাণু থাকে? জানি না কোন খালনা ট্রেনের পানি দিয়ে এসব বানায়। আর এত ঝাল দিয়ে খেতে কে বলেছে? চেহারার অবস্থা দেখেছো? এখান থেকে এক পাও নড়বে না, আমি আসছি। এটা বলে মোবাইলের ব্যাগটা আজরিনের হাতে দিয়ে চলে যায় অমিত। এতটুকু পর অমিত একটা দোকান থেকে বেরিয়ে আসে। হাতে তার একটি পানির বোতল আর ছোট্ট একটা দইয়ের হাঁড়ি। দইটা আজরিনের হাতে দিয়ে অমিত পানির বোতলে ক্যাপ খুলে আজরিনকে খেতে দেয়। পানি খাওয়ার পর অমিত আজরিনকে বলে, এবার দইটা খেয়ে নাও, ঝাল কিছুটা কমবে। আজরিন দই খেতে খেতে ভাবে, উনি আমায় নিয়ে এত ভাবে, আমার জন্য উনি পানি আনলো, সাথে আমার লঙ্কার ঝাল যাতে কমে তার জন্য আমার পছন্দের দইও আনলেন। ভাবতে ভাবতে সেই দই খাওয়া শেষ করে ফেল। অমিত আজরিনকে হেলমেট পরিয়ে দেয়, পরে নিচে হেলমেট পরে নিয়ে আজরিনকে বাইকে উঠতে বলে। তারপর তারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। আজরিন নিজেকে নিজে বলে, সত্যি আজকের দিনটা কতই না ভালো কাটলো, সবকিছু যেন স্বপ্নের মতো। আজ সব ছিল, শুধু একগুচ্ছ গোলাপিই ছিল না। রাতের দিকে অমিত নিজের কাছে থাকা অতিরিক্ত সিম কার্ডটা সহ আজরিনকে মোবাইলটি দিয়ে বলে, এই নাও, সিমটা ব্যবহার করে মোবাইলের সব কিছু ঠিক করে নিও। আজরিন বিস্ময়কর দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে বলে, আমি কি ঠিক করব? আপনি ঠিক করে দেন না। আজরিন তখন পর টেবিলে পড়তেছিল। অমিত জানে এ সময় মানুষকে কতটা পড়তে হয়, তাই অমিত আর কোনো কথা বাড়ালো না, বিছানায় চলে যায়। তারপর যেই সফটওয়্যারগুলো মোবাইলে ছিল না সেগুলো ডাউনলোড করে নেয়। ফেসবুক ডাউনলোড করে আজরিনকে জিজ্ঞেস করে, তোমার কোনো আগের ফেসবুক আইডি আছে? না, আমার কিছুই নেই। থাকবে কেমন করে? আমার তো মোবাইল ছিল না, আম্মুর মোবাইল ধরতাম। অমিত নিচু গলায় নিজেকে বলে। হ্যাঁ, থাকলেও আমায় বলবে। আজরিন বলে, কিছু বললেন? অমিত, না, বলতেছি নামটা কি যেন তোমার? আজরিন। আপনি চাইলে মীরা ডাকতে পারেন। আমার জন্য বলতেছি না, ফেসবুক আইডির নাম দিতে হবে, পুরো নাম বলো। ও সরি, আজরিন হুসাইন। তারপর অমিত সবকিছু ঠিক করে আজরিনকে মোবাইলটি দিয়ে যায়। আজরিন হোয়াটসঅ্যাপে গিয়ে ঐশীর নাম্বারটা সেভ করে নেয়। ফেসবুকে গিয়ে দেখে অমিত তার রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে রেখেছে। বায়োতে দিয়েছে, লাইফ ইজ বিউটিফুল, জাস্ট প্লে ইট অ্যান্ড গো এহেড। বায়োটি তার ভালো লাগলো, রিলেশন স্ট্যাটাস তার ভালো লাগেনি। ওই দিন রাতে ঐশীর সাথে আজরিনের হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা হয়। এরপরের দিন থেকে আজরিনের কোচিংয়ে যাওয়া আসা দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। কখনো রনি তাকে দিয়ে আসে, কখনো বা নিয়ে আসে। মাঝে মাঝে সে একাই আসা যাওয়া করে। ঐশীর সাথেও তার খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। আজকে সে একাই কোচিং থেকে বাসে ফিরে। প্রত্যেক দিন সে কোচিং থেকে বাসে ফিরে দেখত অমিত ভার্সিটি থেকে চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ল্যাপটপ নিয়ে বসে স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করতো বা অফিসের কাজ করত। আজকে তার ভিন্ন, সে কোথাও অমিতকে দেখতে পায় না। সে কাউকে বুঝতে না দিয়ে নিজে নিজে সারা বাড়ি অমিতকে খুঁজে নেয়, কিন্তু কোথাও অমিত নেই। একটা পর্যায়ে সে সাহস করে জাহানারা বিবির কাছে গিয়ে জিজ্ঞেস করে অমিতের কথা। জাহানারা বিবি আজরিনকে বলে, অমিত তো আজকে এখনো আসে নাই। আজরিনের আর সাহস হয়নি জাহানারা বিবিকে
অমিত কখন আসবে বা এখন কোথায় আছে, উনি কি কিছু জানে তা জিজ্ঞেস করে। সে নিজের রুমে চলে আসে। অমিতের জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। আজিন মাগরিবের নামাজ পড়ে নাই, কিন্তু এখনো পর্যন্ত সে অমিতের কোনো খোঁজ পায়নি। অমিত কই আছে, কেমন আছে, কিছুই জানে না সে বারবার মোবাইলের দিকে তাকায় আর ভাবে কেন সে অমিতের কাছ থেকে অমিতের মোবাইল নাম্বারটা রাখেনি। মোবাইল নাম্বারটা থাকলে তো সে এখন সাহস করে কল দিতে পারতো। আজ অনেক দিন হয়ে গেল আজিনের কাছে নিজের মোবাইল আছে। মোবাইল পাওয়ার পরের দিনই সে পরিবারের সবার কাছ থেকে তাদের নাম্বারটা নিয়ে মোবাইলে সেভ করে নেয়, কিন্তু তার সাহস হয়নি অমিতের কাছ থেকে অমিতের মোবাইল নাম্বারটা নেওয়ার। ভাবতে থাকে আজকে অমিত বাসে ফিরে অমিতের কাছ থেকে সবার আগে অমিতের নাম্বারটা চেয়ে নেবে। নিজেকে নিচু গলায় বলে, ওনার নম্বরই তো চাইবো, এতে এত ভয় পাওয়ার কি আছে, একদম ভয় পাবো না। এদিকে অমিতের উপর তার ভীষণ অভিমান হচ্ছে, মনে তার কত কি ভাবনা। চিত্র বলে, আমার না হয় ওনার মোবাইল নাম্বারটা জানা নেই, কিন্তু ওনার তো আমার মোবাইল নাম্বারটা জানা। উনি কি চাইলে একবার কল দিতে পারে না? ওনার কি মাথায় এটা আসে না যে ওনার বাড়িতে, যে ওনার দেরিতে বাড়ি ফেরায় কেউ একজন চিন্তায় থাকতে পারে? অবশ্য কেউ একজন আছে, যে সেটা উনি মানে নাকি কে জানে। উনি সারা দিন কিছু খেলো নাকি খেলো না, এত তো চিন্তার মাঝে আজরিনের এটা মাথায় আসেনি যে সে চাইলে রনিকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারে রনি ওনার ব্যাপারে কিছু জানে নাকি। আজিন আজকে নিচে সন্ধ্যার নাস্তা করতে না যাওয়ায় একটু পর সুরাইয়া তার রুমে নাস্তা নিয়ে আসে। আজিন সুরাইয়াকে রুমে আসতে দেখে বিছানা থেকে নেমে বলে, আরে আপু, তুমি ভেতরে আসো। তুমি যে আজকে নিচে নাস্তা করতে গেলে না, তাই আপু নাস্তা নিয়ে এসেছি। খিদে নেই তাই যাই নাই। খিদা না থাকলেও এখন যে খেতে হবে, আমি কষ্ট করে নিয়ে এসেছি, সেটার মূল্য দিতে হবে না? তুমি আমার কাছে দাও। এটা বলে আজিন হাত বাড়িয়ে সুরাইয়ার থেকে খাবারের প্লেট নিয়ে পরের টেবিলে রেখে দেয়। তারপর দুজন কিছুক্ষণ কথা বলার পর সুরাইয়া চলে যাওয়ার জন্য পা বাড়ে। সুরাইয়া চলে যাওয়া আজিন নির্বাক দেখতে থাকে। আশঙ্কিক সে মনে সাহস এনে পেছন থেকে সুরাইয়াকে ডেকে বলেই ফেলে, তুমি আজকে যে উনি এখনো বাসায় ফিরলো না, কিছু কি জানো? সুরাইয়া বিস্ময় হয়ে পিছনে তাকায়। কে ভাই? আজিন মলিন মুখ করে মাথা নেড়ে বলে, হুম। সুরাইয়া হেঁটে আবার আজিনের কাছে এসে হাস্যময় মুখে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, তাহলে আমাদের ছোটর বইয়ের মন ছোটর এখনো বাসায় না আসার কারণে খারাপ, তাই বুঝি আজকে সন্ধ্যায় নিজে নাস্তা করতে যায়নি? আজিন ফ্যাকাশে মুখ করে বলে, তা না। সুরাইয়া আজরিনকে সান্ত্বনার স্বরে বলে, আরে বোকা, তুমি চিন্তা করো কেন? অমিত তো প্রায় সময়ই এরকম দেরি করে বাসায় ফিরে। আরে ও তো মাঝে মাঝে ভার্সিটি থেকে বাসায় না এসে বাবার কোম্পানির কাজে কোম্পানিতে যায়। আর তোমার এত চিন্তা হলে তুমি কল দাও। এটা বলার পর সুরাইয়া আবার উদ্বিগ্ন চেহারায় ধূসর স্বরে বলে, না না, ভাইকে কল দিও না, ও মিটিংয়ে থাকতে পারে। কোম্পানির কোনো মিটিং ছাড়া তো ভাই আবার এমনিতে কোম্পানিতে যায় না। এক কাজ করো, তুমি বরং রনিকে কল দাও। আজরিন বলে, না সমস্যা নেই, আমি তো এমনিই জানতে চেয়েছি। একটু পর সুরাইয়া চলে যায়। আরজিন পড়তে বসে, কিন্তু পড়তে তার কিছুতেই মন বসছে না। শুধু চিন্তা হচ্ছে উনি কেমন আছে, কি করছে, কিছু কি খেলো। এদিকে অমিত রনি অফিসে মিটিং শেষ করে মিটিং রুম থেকে বের হয়েছে। রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই এখন কি করবে? মিটিং তো শেষ। কি আর করব, বাসায় চলে যাব। বাড়ি চলে যাবে? একটু রেস্ট নিয়ে পরে না হয় যাও। আমার সাথে এখন আমার কেবিনে আসো, তারপর না হয় বাড়ি যাবে। অমিত ও রনির কথা মতো রনির কেবিনে চলে যায়। কিছুক্ষণ দুজন কথা বলার পর রনি অমিতকে বলে, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এটা বলে রনি ওয়াশরুমে চলে যায়। রনি ওয়াশরুমে যাওয়ার পর অমিত বসে বসে মোবাইল স্ক্রল করতে থাকে। একটু পর হঠাৎ রনির মোবাইলে একটা কল আসে। মোবাইলটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছে। কে কল দিচ্ছে দেখার জন্য অমিত মোবাইলটা হাতে নেয়। দেখে নাম্বারটা বোন দিয়ে সেভ করা। নম্বর পানে চোখ যেতেই অমিত দেখতে পায় এটা তার ওই নাম্বার, যেটা সে কিছুদিন আগে আজরিনকে দিয়েছে। এভাবে অনবরত মোবাইলে রিং হচ্ছে শুনতে পেয়ে রনি ওয়াশরুম থেকে অমিতকে উদ্দেশ্য করে ডেকে বলে, ভাইকে কল দিচ্ছি, একটু দেখো তো।
অমিত এপাশ থেকে বলে, তোর পাতানো বোন কল দিচ্ছে। পাতানো বোন। তারপর একটু ভেবে বলে, আজরিন একটু কল ধর না, কি বলতে চাই শোন। অমিত বিরক্তির স্বর নিয়ে বলে, পারতাম না। আরে ধর না, হয়তো কোনো দরকারও কল দিতে পারে। রনি অনেক রিকোয়েস্টের পর অমিত শেষ পর্যন্ত কলটা রিসিভ করে। মোবাইলের ওপাশ থেকে কাঁপা কাঁপা স্বরে আজরিন বলে, ভাইয়া অমিত বলে, হুম তুমি কি অফিসে? হুম। তুমি কি ব্যস্ত আছো? না। মোবাইলের এপাশ থেকে এরকম না শব্দ শুনে আজরিনের বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগে। তবু সেই মনে দ্বিধাদ্বন্দ্ব রেখে বলে, একটা কথা বলি। হুম। বলছি যে অমিত ভাইয়া যে এখনো বাসায় ফেরেনি, অফিসে আছে। আজরিনের এই কথার মধ্যে রনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অমিত রনির পানে মোবাইল বাড়িয়ে দেয়। রনি অমিতকে চোখে ইশারায় জিজ্ঞেস করে, কি বলে? অমিত তিক্ততার স্বরে বলে, জানি না, তুই শুনে নে। রনি মোবাইলটা অমিতের হাত থেকে নিয়ে মোবাইলটা লাউড স্পিকারে দিয়ে আজরিনকে জিজ্ঞেস করে, হ্যাঁ, আজরিন কি যেন বলতে চাইছিলে? আবার বলে, এতক্ষণ শুনতে পাইনি। বলছি যে অমিত ভাইয়া যে এখনো বাসায় ফিরে নাই, উনি কি অফিসে আছে? কেন, কি হয়েছে? অফিসেই তো আছে। না, কিছু হয় নাই, এখনো বাসায় ফিরে নাই তো, তাই জিজ্ঞেস করলাম। কেন, চিন্তা হচ্ছে ভাইয়ার জন্য? ভাইয়ার কাছে দিব, কথা বলবি? না না না, দিতে হবে না। উনি কিছু খেয়েছে দুপুরে বা সন্ধ্যায়? দুপুরে তো খেয়েছে, আর সন্ধ্যায় নাস্তা বলতে এখনও কিছু খায় নাই, তবে মিটিংয়ে হালকা নাস্তা করেছে। এই তো এখনই বাসার উদ্দেশ্যে বের হবে, তুই চিন্তা করিস না। ও আচ্ছা, তাহলে আমি রাখছি। স্বামীর কথা জিজ্ঞেস করলি, আর এই বড় ভাইটা কি দোষ করলো? রনি দীর্ঘশ্বাস ছেড়ে আরও বলে, আহারে, আজকেও নেই বলে? না তেমন কিছু না, ভুল বুঝলে। হয়েছে হয়েছে, বুঝি, এবার রাখ। আচ্ছা শোন শোন, আরেকটা কথা। কি? ওনাকে আবার বল না আমি যে কল দিয়েছি। রনি অমিতের পানে আর চোখে তাকিয়ে মৃদু হাস্যময় মুখ করে আজরিনকে প্রতি বাক্যে বলে, আরে না, এটা আবার বলার কি আছে, নিশ্চিন্তায় থাক। ওকে তাহলে রাখি, এটা বলে আজরিন কল রেখে দেয়। রনি এবার অমিতকে বলে, দেখছো ভাই, আজ একটা বউ নাই বলে 2 দিন না খেয়ে পড়ে থাকলেও কেউ খবর নেওয়ার নাই। অমিত হাতে থাকা মোবাইল পানে তাকিয়ে বলে, তো তুই বল, আমি খালার সাথে কথা বলি। এটা বলে অমিত বসা থেকে উঠে রনিকে আবার বলে, আমি এবার বাড়ি চলে যাই, ফ্রেশ হতে হবে। এটা বলে চলে যাওয়ার জন্য পা বাড়াই। রনি পেছন থেকে বলে, হয়েছে বুঝি, ফ্রেশ হওয়া লাগবে নাকি বউয়ের কল পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারো না, সেটাই বলো। অমিত যেতে যেতে বলে, তোর যা ইচ্ছে ভাব, তোর ভাব নাই, আমার কিছু যায় আসে না। ঘন্টা খানেকের মধ্যে অমিত পাশে এসে পড়ে। আজরিন তখন পড়তেছিল। অমিতকে রুমে ঢুকতে দেখে হাস্যময় মুখে বলে, আপনি এসে পড়েছেন? অমিত ফ্যাকাশে স্বরে বলে, দেখতেই তো পাচ্ছ। অমিত রুমে কতক্ষণ পায়চারি করে। একটু পর হাত থেকে ঘড়িটা খোলে, আলমারি থেকে জামা কাপড় হাতে নেয় ওয়াশরুমে যাওয়ার জন্য। সে জামা কাপড় নিল, তোয়ালেটা খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে তোয়ালেটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। অমিতকে এভাবে কিছু খুঁজতে দেখে আজরিন বলে, কিছু কি খুঁজছেন? অমিত বিরক্তির স্বরে বলে, আমার তোয়ালেটা পাচ্ছি না। আজরিন বলে, আমি দিচ্ছি। এটা বলে সে বেলকনি থেকে তোয়ালেটা এনে অমিতকে দেয়। অমিত ধমকের স্বরে আজরিনকে বলে, তুমি আমার জিনিসে হাত দিলে কেন? আজরিন ভীত সন্ত্রস্ত স্বরে বলে, আপনি ভেজা তোয়ালেটা খাটে রেখে গেছেন তো, তাই ভাবলাম বেলকনিতে দিলে বাতাসে কিছুটা শুকিয়ে যাবে। অমিত জিদ নিয়ে আজরিনের হাত থেকে তোয়ালেটা নিয়ে নেয়। আমার জিনিস, আমার বিছানা, আমার জিনিসপত্র আমি যেখানে মন চাই সেখানে রেখে যাব। তুমি হাত দেওয়ার কে? তুমি জানো না আমি আমার কোনো কিছুতে কারো হাত দেওয়া পছন্দ করি না। ক্ষিপ্ত স্বরে কথাগুলো বলে অমিত ওয়াশরুমে চলে যায়। অমিতের এই ব্যবহারে আজরিন অনেকটা কষ্ট পায়। অমিত প্রতিদিন ভেজা তোয়ালে বিছানায় রেখে চলে যায়, আর আজরিন প্রতিদিন সেটা ছাদ থেকে শুকিয়ে এনে আলমারিতে গুছিয়ে রেখে দেয়।
কিন্তু অমিত সে তা কখনো খেয়ালই করেনি। আজ সে ছাদে যায়নি, তাই সেটাকে বেলকুনিতে শুকাতে দিয়েছে, আনতে আর মনে নেই। অনেকটা মন খারাপ নিয়ে একটু পর সে নিজেকে এটা বলে সান্ত্বনা দেয়, থাক, ওনার রাগ করাটাই তো স্বাভাবিক। আজকে সারা দিন ওনার উপর দিয়ে কতটা ধকল গেল, তার উপর বাসায় এসে ফ্রেশ হতে যাবে কিন্তু তোয়ালে খুঁজে পাচ্ছে না। এতে তো একটা মানুষের রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই না? আবার নিজেকে নিচু গলে বলে, দোষ আমারই। আমার উচিত ছিল উনি বাসায় ফিরে আসার আগেই সব গুছিয়ে রাখার, তাহলে তো ওনার এখন মেজাজটা এতটা খারাপ হতো না। আমি বরং উনি ওয়াশরুম থেকে বের হলে সরি বলে দিব। ঘন্টা খানিক পর অমিত ওয়াশরুম থেকে স্নান শেষে বেরিয়ে আসে। আজি অমিতকে মৃদু স্বরে বিনয়ী হয়ে পর টেবিল থেকে বসেই বলে, আসলে আমি সরি, আমি বুঝতে পারিনি। আমার উচিত ছিল তোয়ালেটা আপনি আসার আগে গুছিয়ে জায়গা মতো রেখে দেয়া। আমি ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলে, তোমার কোনো ভুল নেই, আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আজিন আবার বলে, তবু এতটুকু কথা বলার মধ্যেই অমিত বলে ওঠে, এখন এটা নিয়ে কথা না বাড়িয়ে পড়ায় মনোযোগ দাও। আর ভুল যদি কারো দিক থেকে হয়ে থাকে সেটা আমার দিক থেকে। এটা নিয়ে ভাবা বন্ধ করে এবার পড়ো। আজিন আর কথা না বাড়ি বইয়ে মনোযোগ দেয়। পড়তে পড়তে তার চোখ পড়ে মোবাইলের পানে তাকাতেই তার মাথায় দুর্মতি আসে। সে মোবাইল হাতে নিয়ে এমনভাবে ধরে যেখানে অমিত আয়নার সামনে দাঁড়িয়ে কি করে সেটা স্পষ্ট মোবাইলের মধ্যে থেকে দেখা যাচ্ছে। আজিন মোবাইলের পানে তাকিয়ে অপলক দৃষ্টিতে অমিতকে দেখে আর ভাবে, কে বলবে ইউনিভার্সিটির টিচার? ওনার তো সিনেমার হিরো হওয়া উচিত ছিল। কে জানে ভার্সিটির কত মেয়ের ক্রাশ উনি। আচ্ছা, ভার্সিটির কেউ কি জানে উনি যে বিবাহিত? হয়তো বলেছে, আমার কথা না বলুক, উনি যে বিবাহিত সেটা নিশ্চয় বলেছে। কে জানে কত মেয়ের মন ভেঙেছে উনি বিবাহিত জানার পর। এসব ভেবে আর নিজে নিজে মৃদু হাসে। অমিতের আয়নার মধ্যে থেকে অকমসার চোখ পড়ে আজিনের পানে। সে আজিনকে মোবাইল হাতে এভাবে বসে থাকতে দেখে বিষয়টা বুঝতে পারে। তারপর সে নির্বুঝের মতো ধমকের স্বরে আজিনের পানে তাকিয়ে বলে ওঠে, কি করো? আজিন ভাবনার জগতে তাকাই অমিতের আশঙ্কিক ধমকে চমকে ওঠে। শঙ্খ দৃষ্টিতে অমিতের দিকে তাকাই, তার হাত থেকে মোবাইলটি পড়ে যায় সামনে থাকা বইয়ের উপর। মুহূর্তে আজিনের চিত্র বলে ওঠে, উনি কি বুঝতে অথবা দেখতে পেল আমি যে ওনাকে মোবাইল দিয়ে দেখতেছিলাম? অমিত আবার বলে ওঠে, পড়ার নাম করে মোবাইল স্ক্রল করো, এই তোমার ভার্সিটির জন্য প্রস্তুতি? আজিন ভাবে, যাক বাবা, বুঝতে পারেনি। তারপর সে মৃদু স্বরে অমিতকে বলে, না মানে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও। আজিনের আর কিছু বলার সাহস হয় না। আজিন আবার পরে মনোযোগ দেয়। অনেকক্ষণ পড়ার পর আজিন অমিতকে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতে দেখে বলে ওঠে, আপনি কিছু খাবেন? কিছু এনে দিব? অমিত ল্যাপটপের দিকে তাকিয়ে ভারী স্বরে বলে, আমি কোনো বাচ্চা না, আমার কিছুর প্রয়োজন হলে নিজেই নিয়ে নিতে পারবো, তোমায় ভাবতে হবে না। আজিন অমিতকে আর কিছু বলে না, নিচু গলায় নিজেকেই নিজে বলে, এই ব্যাটার রাগ মনে হয় সব সময় নাকের জগায় থাকে। জন্মের পর চেহারা দেখে সবাই মনে হয় মুখে মধু দিতে ভুলে গেছে। চেহারা দেখলে মনে হয় একজন মানুষ, আর কথা বলার ধরন দেখলে মনে হয় ভিন্ন একজন মানুষ। সোজা কথায় সোজা উত্তর দিবে, তা না অপমান করে অনুচ্ছেদ বলবে। আর আমারও না সুখে থাকতে ভূতে মারে। কি দরকার জিজ্ঞেস করার, আর কি দরকার বা নিজে অপমানিত হওয়ার? পরের দিন আজিন কোচিং থেকে বের হয়ে দেখে রনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আজিন ঐশীর সাথে কথা বলতে বলতে গাড়ির কাছে আসে। তারপর আজিন ঐশীকে বিদায় দিয়ে গাড়ির দরজা খুলে রনির পাশের সিটে বসে। আজিন রনিকে বলে, কি আজকে যে তুমি আসলে, কি মনে করে? রনি গাড়ি চালাতে চালাতে বলে, না, অফিসে তেমন কাজ ছিল না, তাই ভাবলাম বাসায় যেহেতু যাব তোমাকে সাথে নিয়েই চলে যাই। আর এমনি তো আমি কি তোমাকে আজ প্রথম নিতে আসলাম? তা না, কিন্তু আজকে তো না বলে আসলে, তাই বললাম আর কি।
খানিকটা চুপ থেকে রনি আজরিনকে প্রশ্ন করে। তোকে যখনই নিতে আসি দেখি এই মেয়ের সাথে, নতুন ফ্রেন্ড নাকি? দেখে তো মনে হয় দুজনের মধ্যে খুব ভাব। আরে হ্যাঁ, আমাদের তো বেস্ট ফ্রেন্ডের মতোই সম্পর্ক। ভুল খুব ভালো একটা মেয়ে, আমায় সবসময় পড়ায় হেল্প করে। আর তুমি ওরে চিনবে তো। আরে কোচিংয়ে ভর্তির দিন যে অমিত ভাইয়ার কলেজের এক বন্ধুর সাথে দেখা হলো, ওনারই তো বোন। তাহলে তো মনে হয় ওই দিন ওনার বোনকে বিয়ে করার কথা বলে ভুল করি নাই। আজরিন হাস্যময় মুখে বলে। কি বলছো আবার বলো? না, বললাম যে তুই আর যাই হোক আমার সামনে অন্তত অমিত ভাইকে ভাইয়া ডাকিস না। না না না, তুমি কথা ঘুরাইও না, আমি শুনেছি কি বললে। তাহলে আবার জিজ্ঞেস করস কেন? আজরিন আহ্লাদ ভঙ্গিতে বলে। সামথিং রং। তুই একটু বেশি এগিয়ে যাচ্ছিস। তবে তুই চাইলে কথা না পাহারা দিতে রাখতে পারিস। এখনো ছোট তো, মাত্র কলেজের ডিঙি পার হয়েছে, আর একটু বড় হোক। ওকে ওকে ব্রো। আর শোন, এই বিষয়ে এখন কাউকে কিছু বলবি না। আমার আর তোর মধ্যে সিক্রেট রাখবি, বুঝলে? তা ঠিক আছে, আমি এত বড় একটা কথা পেটের মধ্যে জমা রাখবো, তবে আমার মুখটা বন্ধ করার দায়িত্ব তোমার। তো আয় বল, তোর মুখ বন্ধ করার জন্য কি করতে হবে? সামনে একটা ফুচকার দোকান আছে, ওইখান থেকে আমার ইচ্ছে মতো ফুচকা খাওয়াতে হবে। ব্যাস এতটুকু? ওকে, খাওয়ালাম। ওকে ওকে, এখন গাড়ি তাড়াতাড়ি চালাও। 5 মিনিটের মধ্যে তারা ফুচকার দোকানে যায়। গাড়ি থেকে নামার আগে আজরিন রনিকে বলে। তুমি ফুচকা খাও, তোমার জন্য নিব। খাই, তবে বেশি না। আর রাস্তার পাশের দোকানগুলো থেকে কখনো খাই না। তাহলে তো বলবো তুমি এখনো ফুচকার আসল স্বাদ পাওনি। তাহলে আজকে খেয়ে দেখো। এই বলে আজরিন গাড়ি থেকে বের হয়ে যায়। রনি আজরিনকে উদ্দেশ্য করে বলে। না না, তবে আমায় যদি খেতে হয় তাহলে আমি গাড়িতে বসেই খাবো। ছেলেদের ফুচকা খাওয়া ভালো দেখায় না, তাও আবার রাস্তার পাশে। আজরিন রনিকে বলে। তাহলে তুমি বরং গাড়িতেই বসো, আমি এনে দিচ্ছি। একটু পর আজরিন রনিকে গাড়ির মধ্যে 1 প্লেট ফুচকা এনে দিয়ে নিজে খেতে চলে যায়। অনেকক্ষণ হয়ে গেছে রনি খাওয়া শেষ, কিন্তু আজরিনের এখনো আসার খবর নেই। রনি গাড়ি থেকে বের হয় আজরিনকে দেখার জন্য। দেখে আজরিন এখনো ফুচকা খাচ্ছে। রনি গাড়ির কাছে দাঁড়িয়ে থেকে ডাকা স্বরে আজরিনকে বলে। তুই এখনো খাচ্ছিস? আজরিন ফুচকা মুখে অবস্থায় রনিকে বলে। এই শেষ প্লেট আর খাবো না, আবার কবে না কবে খেতে পারি। আজরিনের খাওয়া শেষ হলে টাকার জন্য রনির কাছে আসে আর বলে। সুরাইয়া আপুর জন্য নিব। ভালো কথা মনে করলি। তা না হলে যদি জানতে পারে তোকে ফুচকা খাইয়েছি ওনার জন্য আনি নাই, নাহলে আমার খবর আছে। আজরিন দোকানে টাকা দেওয়ার জন্য চলে গেলে রনি গাড়িতে উঠে পড়ে। একটু পর আজরিন আসলে রনি আজরিনকে পানির বোতল দেয় পানি খাওয়ার জন্য আর বলে। আর যদি তোর পেট খারাপ হয় আমায় দোষ দিবে না, নাহলে অমিত ভাই আমার অবস্থা খারাপ করে দিবে। আর এত ফুচকা মানুষ খায়, তোর তো ফুচকাওয়ালাকে বিয়ে করা উচিত ছিল। অমিত ভাইয়ার সব দোষ, তা না হলে আমি ফুচকাওয়ালা অথবা হাড়ির দই বিক্রেতাকেই বিয়ে করতাম। এখনও তোর সমস্যা নাই, তুই চাইলে এখনও সম্ভব। আমি ভাইয়ার সাথে কথা বলে ওনাকে এইসবের ব্যবসা ধরিয়ে দিব। এভাবেই দুজন গাড়িতে কথা বলতে বলতে বাসার উদ্দেশ্যে চলে যায়। বাসে এসে আজরিন সুরাইয়াকে ফুচকার পার্সেলটি দেয় আর বলে। এই নাও, আজ রনি ভাইয়া তোমায় আর আমার ট্রিট দিয়েছে। সুরাইয়া বিস্ময়কর চেহারা করে বলে। ট্রিট? ট্রিট। কি মনে করে এই ট্রিট শুনি? গোপনে আবার বিয়ে শাদী করে ফেললো নাকি? ওই রকম কিছুই ভেবে নাও। রনি সোফায় বসে মোবাইল স্ক্রল করতেছিল। সুরাইয়া তখন রনিকে উদ্দেশ্য করে বলে। কিরে ভাই, কি বলে? আরে তুমি ওর কথা শুনছো? এমনি দিলাম। এমনি কেন হবে, কারণটা বল। এরই মধ্যে আজরিন বলে ওঠে। আরে আমি বলছি শোন, রনি ভাইয়া প্রেমে পড়েছে। সুরাইয়া হাস্য মুখে বলে। প্রেমে? তা আবার রনি? ওরে তো কখন দেখলাম না মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে। কে সে ভাগ্যবতী যার দিকে আমাদের রনির নজর পড়ল? আর রনি কোনো মেয়ের দিকে তাকিয়েছে? আমাদের উচিত ওরই ট্রিট নেওয়া না। এদিকে রনি দুজনের কথা শুনে আর মোবাইলের দিকে তাকিয়ে মৃদু হাসি হাসে। আজরিন বলে। আরে মেয়ে আর কেউ না, অমিত ভাইয়ার কলেজের এক বন্ধুর বোন।
নাম কি মেয়ের? ঐশী। বাহ, যার নাম ঐশী সে দেখতে না জানি কেমন ঐশ্বরিয়া। আর শোনো, ট্রিট দেওয়ার কারণ কথাটা যাতে আমরা গোপন রাখি। না না, গোপনই রাখবো, তা না হলে ভাই আমার প্রেম করার আগেই মানুষের নজর লেগে ব্রেকআপ হয়ে যাবে।